বয়স তার ৩৫। র‍্যাপ গান গেয়ে বিপুল জনপ্রিয়। পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ছিলেন কাঠমান্ডুর মেয়র। তিনি এখন প্রধানমন্ত্রী। সত্যিকারের জেনজিদের সরকার কেমন হতে পারে তা মাত্র কয়েকদিনেই বুঝিয়ে দিয়েছে বালেনশার সরকার। হিমালয়ের দেশ নেপালের নতুন সরকারের পদক্ষেপ রীতিমতো ঝড় তুলেছে। একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক অভূতপূর্ব মহাপ্রলয় দেখল বিশ্ব। হিমালয়ের পাদদেশে সূচিত এই পরিবর্তন কেবল একটি সরকার বদল ছিল না, বরং এটি ছিল এক জেনারেশনাল শিফট বা প্রজন্মের মহাবিপ্লব। আক্ষরিক অর্থেই যেন একটি দেশকে বদলে দিতে কাজ শুরু করেছে তার সরকার। ২০২৬ সালের ২৭ মার্চ ৩৫ বছর বয়সী স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও র‍্যাপার বালেনশা যখন নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তখন বিশ্ববাসী অবাক হয়ে দেখল কিভাবে জেনজি প্রজন্ম দশকের পুরনো বার্ধক্য কবলিত রাজনৈতিক ব্যবস্থাকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। এই মহাবিপ্লবের মূলে ছিল তারুণ্যের শক্তি এবং আধুনিক চিন্তার এক অনন্য সমন্বয়, যা পুরো দক্ষিণ এশিয়ায় পরিবর্তনের নতুন হাওয়া বইয়ে দিয়েছে। তবে এই সাফল্যের পাশাপাশি এক গভীর প্রশ্ন উকি দিয়েছে, কেন একই সময়ে কেনিয়া থেকে শ্রীলঙ্কা কিংবা এশিয়ার অন্যান্য অঞ্চলের তরুণরা রক্ত দিয়ে বিপ্লব করেও নেপালের মতো সিস্টেমের আমূল পরিবর্তন আনতে পারল না। কেনিয়া থেকে এশিয়ার অনেক দেশই শেষ পর্যন্ত যেই লাউ সেই কদুর আবর্তে থমকে গেল। ২০২৪ থেকে ২০২৬ সাল ছিল বিশ্বজুড়ে তরুণদের প্রতিবাদের বছর। কেনিয়ার তরুণরা রাজপথ কাঁপালে প্রেসিডেন্ট রুটো পিছু হটতে বাধ্য হন ঠিকই, কিন্তু আন্দোলনের নেতৃত্বহীন চরিত্রের কারণে শেষ পর্যন্ত ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। যখন বিপ্লব কেবল বিক্ষোভে সীমাবদ্ধ থাকে এবং কোনো রাজনৈতিক বিকল্প দিতে পারে না, তখন পুরনো রাজনৈতিক মাফিয়ারাই সেই ক্ষোভকে হাইজ্যাক করে নেয়। একই চিত্র দেখা গিয়েছিল শ্রীলঙ্কার আরাগালায়া আন্দোলনেও। রাজাপাকসেদের হটানো গেলেও ক্ষমতায় বসেছিলেন সেই পুরনো বলয়েরই রনিল বিক্রমাসিংহে, কারণ সেই মুহূর্তে ক্ষমতার শূন্যতা পূরণ করার মতো সুসংগঠিত কোনো রাজনৈতিক শক্তি শ্রীলঙ্কায় প্রস্তুত ছিল না। সবচেয়ে বড় বৈপরীত্য দেখা যায় এশিয়ার বদ্বীপখ্যাত রাষ্ট্রে, যেখানে ২০২৪ সালের জুলাইয়ে দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারের পতন হয় ঠিকই, কিন্তু ২০২৬ সালের নির্বাচনে ভরাডুবি হয় তরুণদের তৈরি করা নতুন দলের। নেপালে বালেনশার আরএসপি যখন ২৭৫টি আসনের মধ্যে ১৮২টি জিতে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল, তখন বদ্বীপ রাষ্ট্রের তরুণদের দল ৩০০ আসনের মধ্যে জয় পায় মাত্র ৬ আসনে। এই পার্থক্যের মূলে ছিল তিনটি প্রধান কারণ। প্রথমত, নেপালের নির্বাচন ছিল প্রকৃত অর্থেই অন্তর্ভুক্তিমূলক, যেখানে তরুণরা সরাসরি ব্যালট যুদ্ধে পুরনো শক্তিকে পরাজিত করে নিজেদের ম্যান্ডেট প্রমাণ করতে পেরেছে। দ্বিতীয়ত, নেপালের তরুণরা কেবল ডিজিটাল প্ল্যাটফর্মে নয়, বরং ওয়ার্ড পর্যায় পর্যন্ত শক্তিশালী সাংগঠনিক ভিত তৈরি করেছিল। বিপরীতে এশিয়ার অন্য দেশের তরুণরা মাঠ পর্যায়ের সাধারণ মানুষের সাথে গভীর সংযোগ স্থাপনে পিছিয়ে ছিল। তৃতীয়ত, আদর্শিক দিক থেকে নেপালের তরুণরা ছিল অনেক বেশি কৌশলী। তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা ধর্মীয় আদর্শের লেজুরবৃত্তি না করে কেবল সুশাসন ও নাগরিক সেবাকে প্রধান এজেন্ডা হিসেবে সামনে এনেছিল। ক্ষমতা গ্রহণের পর বালেনশা শুরু করেছেন অপারেশন ক্লিন নেপাল। তার সরকারের ১০০ দফা সুশাসন রোডম্যাপ পুরো দক্ষিণ এশিয়ার জন্য আজ এক উজ্জ্বল শিক্ষা। বালেনশার ১০০ দফা সুশাসন রোডম্যাপ কোনো সাধারণ প্রতিশ্রুতি নয়, বরং এটি রাষ্ট্রকে আমূল বদলে ফেলার এক আধুনিক কারিগরি নকশা। এই পরিকল্পনার সবচেয়ে বৈপ্লবিক দিক হল সরকারি সেবাকে মানুষের হাতের মুঠোয় নিয়ে আসা। তিনি প্রথাগত ফাইলবন্দি আমলাতন্ত্রকে এক ঝটকায় ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করেন, যাকে তিনি নাম দিয়েছিলেন ফেসলেস সার্ভিস।
এর ফলে সাধারণ মানুষকে আর দপ্তরে দপ্তরে ধর্ণা দিতে হচ্ছে না। পাসপোর্ট থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স বা নাগরিক সনদ সবই এখন অনলাইনে আবেদনের মাধ্যমে সরাসরি নাগরিকের ঘরে কুরিয়ারে পৌঁছে যায়। এই একটি পদক্ষেপেই নেপালের দীর্ঘদিনের শেকড় গেড়ে বসা প্রশাসনিক দুর্নীতি ও দালাল চক্রের মেরুদণ্ড ভেঙে গেছে। দুর্নীতির বিরুদ্ধে তার লড়াই কেবল বর্তমানকে নিয়ে ছিল না, বরং তিনি অতীতের হিসাব কষতেও পিছপা হননি। তার রোডম্যাপের অধীনে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন গঠিত হয়, যার কাজ বিগত 2 দশকের ক্ষমতাধর রাজনীতিকদের সম্পদের উৎস তল্লাশি করা। ফলে আইনের শাসন কেবল সংবিধানে সীমাবদ্ধ থাকেনি, বরং প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিদের বিচারের আওতায় এনে তিনি প্রমাণ করেছেন যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। এই কঠোর অবস্থান সাধারণ মানুষের মধ্যে সরকারের প্রতি এক অভূতপূর্ব আস্থা তৈরি করেছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বালেন শাহর সংস্কার আরও সুদূরপ্রসারী। তিনি শিক্ষাঙ্গনকে রাজনীতির বিষদাঁত থেকে মুক্ত করতে 7 দিনের আলটিমেটাম দিয়ে স্কুল কলেজ থেকে রাজনৈতিক অফিসগুলো উচ্ছেদ করেছেন। শিক্ষকদের জন্য রাজনীতি নিষিদ্ধ করার পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন, যাতে শিক্ষার্থীরা কেবল সার্টিফিকেটধারী বেকার না হয়ে দক্ষ জনশক্তিতে পরিণত হয়। এছাড়া শহরের প্রতিটি ওয়ার্ডে মানসম্মত স্বাস্থ্যসেবা এবং উন্নত নগর পরিকল্পনার মাধ্যমে তিনি নেপালকে একটি আধুনিক ইউরোপীয় শহরের আদল দেওয়ার চেষ্টা করছেন। সাংস্কৃতিক ও পরিবেশগত পুনর্জাগরণেও বালেন শাহ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। হিমালয়ের পাদদেশের এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় তিনি গ্রিন নেপাল প্রকল্পের আওতায় প্রতিটি শহরে পরিকল্পিত বনায়ন এবং প্রাচীন জলাশয়গুলো উদ্ধারের কাজ শুরু করেন। তিনি কঠোরভাবে আইন প্রয়োগ করে ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর চারপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছেন। এছাড়া নেপালের সংস্কৃতি ও ভাষাকে বিশ্ব দরবারে তুলে ধরতে তিনি ডিজিটাল আর্কাইভ তৈরির পাশাপাশি পর্যটন খাতে ব্যাপক আধুনিকায়নের পরিকল্পনা করেছেন, যা নেপালের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিতে পারে। দক্ষিণ এশিয়ায় সেনাবাহিনী সাধারণত কিংমেকার হলেও নেপালের সেনাবাহিনী 2025-এর সংকটে কোনো পক্ষের হয়ে ক্ষমতা দখল না করে বরং গণতন্ত্রের পথ সুগম করেছে। হিমালয়ের এই নতুন সূর্যোদয়ের সামনে ভারত চীনের ভূ রাজনৈতিক চাপ কিংবা অর্থনৈতিক চ্যালেঞ্জের মতো অনেক বাধা থাকলেও বালেন শাহর এই পথ চলা এক অনন্য ব্লুপ্রিন্ট।